আসসালামু আলাইকুম। আজকের ক্লাসের টপিক হচ্ছে চ্যাপ্টার 1 পার্ট 3 মানুষের শ্রেণীবিন্যাস এবং শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপ। আমাদের আশপাশে বিপুল পরিমাণ জীব রয়েছে। আর এতগুলো জীবকে যখন আমরা শ্রেণীবিন্যাস করি, তখন এটা মোটেও সহজ কাজ হয় না। যখন কোনো একটা কঠিন কাজ হয়, তখন আমরা করি কি? এটাকে ধাপে, ধাপে করার চেষ্টা করি। ১ম এ একটু করি, তারপর বাকি অংশটা আরেকবার করি, তারপর আরেকবার আরেকটা অংশ নিয়ে কাজ করি। যেমন পুরো বইটা তুমি একবার রিভিশন দিবা না। ১ম একটা চ্যাপ্টার দিবা, তারপর আরেকটা চ্যাপ্টার দিবা, তারপর আরেকটা চ্যাপ্টার রিভিশন দিবা। এরকম করতে, করতে পুরো বইটা কভার হবে। ঠিক একই রকমভাবে শ্রেণীবিন্যাস করার জন্য আমরা কাজটা ধাপে, ধাপে করি। ওকে? তো শ্রেণীবিন্যাসের ধাপ হচ্ছে টোটাল ৭ টা। একটু মনে রাখতে হবে। শ্রেণীবিন্যাসের টোটাল ধাপ হচ্ছে কয়টা? ৭ টা। এখন এই ৭ টা ধাপ কি, কি? এটা মনে রাখার জন্য বেশ কিছু ছন্দ রয়েছে। যেমন বায়োলজির পার্ট আছে দেখবা, একটা ছন্দ দেয়া আছে। জগতের পাগল শ্রেণীর বড় গোত্রগুলো গণপ্রজাতান্ত্রিক বাংলাদেশে বসবাস করে। ওকে? তো এখান থেকে দেখো এই যে জগৎ, এই হচ্ছে জগৎ বা রাজ্য। পাগল হচ্ছে এই যে পর্ব, শ্রেণী হচ্ছে শ্রেণী, বড় থেকে আমরা মনে রাখবো বর্গ, গোত্র থেকে গোত্র এবং এই যে গণপ্রজাতান্ত্রিক এখান থেকে মনে রাখো গণ, আর যে প্রজাতান্ত্রিক এখান থেকে মনে রাখো প্রজাতি। ওকে? বাকিটা হচ্ছে বাদ। তো এই হচ্ছে টোটাল ৭ টা। এটা মনে রাখার জন্য আমরা আরেকভাবে মনে রাখতে পারি। তো যদি আমরা সিরিয়ালি এগুলো একটু মনে রাখি আরকি, তাহলে দেখো ১ম এ হচ্ছে গিয়ে রাজ্য বা জগৎ। তাহলে ১ম ধাপটাই হচ্ছে গিয়ে আমাদের রাজ্য বা জগৎ। ওকে? এরপর কি আছে? এরপর আছে পর্ব। ১ম এ হচ্ছে জগৎ, তারপর হচ্ছে পর্ব। অর্থাৎ ১ম এ হচ্ছে রাজ্য, তারপর হচ্ছে পর্ব। তারপর হচ্ছে দেখো শ্রেণী, তারপর হচ্ছে বর্গ। ওকে? তাহলে রাজ্য পর্ব, শ্রেণীবর্গ, রাজ্য পর্ব, শ্রেণীবর্গ। এরপর আছে গোত্র, গণ এবং প্রজাতি। এই হচ্ছে টোটাল ৭ টা ধাপ। এখন এই ৭ টা ধাপের ভিতর খেয়াল করো, এর সবার উপরে আছে কে? রাজ্য। সবার নিচে আছে কে? প্রজাতি। তাহলে মনে রাইখো, এই যে সবার উপরে আছে, দ্যাটস ব্যাপারটাকে আমরা বলছি, এইটা হচ্ছে সর্বোচ্চ। তাহলে মাথায় রাখতে হবে কি ভাই? সর্বোচ্চ ধাপ কে? সর্বোচ্চ ধাপ হচ্ছে রাজ্য। সর্বনিম্ন ধাপ কে? সর্বনিম্ন ধাপ হচ্ছে প্রজাতি। ওকে? তাহলে শ্রেণী-বিষয়ে টোটাল ৭ টা ধাপ। সরি। তাহলে শ্রেণী-বিন্যাসের টোটাল ৭ টা ধাপ। তার ভিতর সর্বোচ্চ ধাপ হচ্ছে আমাদের জগৎ বা রাজ্য বা কিংডম। অপরদিকে সর্বনিম্ন ধাপ হচ্ছে প্রজাতি। এখন মনে করো কি যে কোন একটা জায়গাতে প্রায় ১৭ লক্ষ জীব রয়েছে। মনে করো কি যে ১৭ লক্ষ জীব রয়েছে। আচ্ছা, এই যে ১৭ লক্ষ জীব রয়েছে, আমরা তাকে বিভিন্ন দলে, দলে ভাগ করতেছি। ওকে? তো জীব যেহেতু, তার মানে হচ্ছে ২ রকম জীব নিয়ে আমরা বেশি কাজ করি। একটা হচ্ছে উদ্ভিদ, আরেকটা হচ্ছে প্রাণী। তো ভাগ করলাম কি যে একটা হচ্ছে উদ্ভিদ, আরেকটা হচ্ছে প্রাণী। এখন উদ্ভিদ এবং প্রাণী ১৭ লক্ষ টোটাল। তার ভিতর মনে করো ৪ লক্ষ হচ্ছে উদ্ভিদ। ওকে? আর বাকি ১৩ লক্ষ হচ্ছে প্রাণী। ওকে? তাহলে এখন এখানে খেয়াল করো ভাই, এই যে ১৭ লক্ষ জীব রয়েছে, তার ভিতরে কিন্তু ৪ লক্ষ উদ্ভিদ। তাহলে এই ১৭ লক্ষের ভিতর ৪ এখানে গেছে। ৪ লক্ষ এদিকে চলে আসছে, আর ৪ লক্ষ গেছে এই পাশে। ওকে? আচ্ছা, এবার দেখো, এই যে প্রাণীগুলো রয়েছে, প্রাণীগুলোকে আমরা টোটাল ৯ টা ভাগে ভাগ করি। পরিফেরা, নিডারিয়া, ব্লাটিহেলমিনথেস, নেমাটোডা, এরকমভাবে আমরা ৯ টা ভাগে ভাগ করি। তো মনে করো কি যে এই ভাগগুলো এরকমভাবে অনেকগুলা আছে, ডট, 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 ডট গেলাম। একটা ভাগের নাম বললাম, নাম হচ্ছে করডাটা। ঠিক আছে? এই একটা ভাগের নাম বললাম। নাম হচ্ছে কি? করডাটা। আচ্ছা, এখানে অনেকগুলা জীব রয়েছে। আচ্ছা, মনে করো, আচ্ছা পরিফেরাও লিখি। পরিফেরা, তারপর হচ্ছে দেখো নিডারিয়া, ঠিক আছে? প্লাটিহেলমিনথেস, ডট, 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 ডট সবগুলো দেয়া আছে। আচ্ছা, মনে করো পরিফেরাতে আছে ১,০০,০০০। মনে করো কি যে পরিফেরাতে ১,০০,০০০ আছে। এটা কিন্তু আনুমানিক বলতেছি, হ্যাঁ? এটা উল্টাপাল্টা হবে। আচ্ছা, বুঝানোর জন্য বলছি। পরিফেরা মনে করো ১,০০,০০০ আছে, নিডারিয়ায় মনে করো ২,০০,০০০ আছে। ঠিক আছে? তারপর হচ্ছে আ প্লাটি হেলমেট সেখানে মনে করো ৩,০০,০০০ আছে। এরকম করে মনে করো করডাটা এখানে আছে ধরো ৫,০০,০০০। ঠিক আছে? এরকমভাবে মনে করো জীব আছে। টোটাল হবে কত? এটা টোটাল হবে কত? ১৩,০০,০০০। ১৩,০০,০০০ জীব বিভিন্ন ভাগে ভাগ হয়ে গেল। আচ্ছা, এর ভিতর যে করডাটা আছে, এই করডাটার ভিতরে আবার অনেক ভাবে ভাগ করা যায়। কিরকমভাবে? কারো, কারো মানে কোন কর্ডেটের মেরুদণ্ড তৈরি হয়। আর কারো, কারো মেরুদণ্ড তৈরি হয় না। তো এভাবে ভাগ করলে দেখা যায় এরকমভাবে বলতে পারি, কেউ হচ্ছে মেরুদণ্ডী। যেমন আমরা হচ্ছে মেরুদণ্ডী, যেমন এটা। আচ্ছা, আর কেউ আছে যারা হচ্ছে অমেরুদণ্ডী, অমেরুদণ্ডী। আচ্ছা, তো মনে করো ৫,০০,০০০ জীব ছিল। তার ভিতর মনে করো ৩,০০,০০০ হচ্ছে মেরুদণ্ডী। ৩,০০,০০০ হচ্ছে মেরুদণ্ডী। আর মনে করো বাকি ২,০০,০০০ হচ্ছে তাহলে অমেরুদণ্ডী। আচ্ছা, এই যে ভাগটা করলাম আর গেলাম না আরকি।
আবার ভাগ করতে পারতাম কি যে মেরুদণ্ডী প্রাণীগুলো আবার অনেক রকম। কেউ হচ্ছে পাখি, কেউ হচ্ছে স্তন্যপায়ী, ঠিক আছে? কেউ হচ্ছে আবার সরীসৃপ, একেকটা একেক রকম। ওকে? তো ধরো এরকমভাবে ভাগ করলাম আরেকবার। কি যে মনে করো কি যে এখানে নিয়ে আসলাম। কেউ হচ্ছে ধরো পাখি আছে, পক্ষীকুল বলি আমরা। পাখি আছে, আবার সরীসৃপ আছে। ওকে? তারপর আছে স্তন্যপায়ী। যেমন স্তন্যপায়ীর মধ্যে একটা আছে মানুষ। ওকে? আচ্ছা তো এরকমভাবে ভাগ করলাম। আচ্ছা তো এখন ব্যাপারটা বুঝো কি যে আমি যেটা বুঝানোর চেষ্টা করছিলাম সেটা হচ্ছে এরকমভাবে মূলত অ্যাকচুয়ালি শ্রেণীবিন্যাসটা করা হয়। মানে ভাগে দলে, দলে ভাগ করা হয়। যেমন দেখো এখানে ১৭ লক্ষ জীব ছিল গণহারে সবাই ছিল, হ্যাঁ? এই ১৭ লক্ষ জীবের মধ্যে যারা উদ্ভিদ টাইপের মানে হচ্ছে যাদের ক্লোরোফিল আছে, যাদের প্রোস প্রাচীর আছে এবং শ্বসন প্রক্রিয়ায় খাবার তৈরি করে তাদেরকে আমরা উদ্ভিদের মধ্যে রেখেছি। আর যারা এই জিনিসটা নাই তাদেরকে আমরা প্রাণীর মধ্যে রেখেছি। এখন প্রাণীদের মধ্যে সবার আবার নোটোকর্ড নাই। নোটোকর্ড যাদের আছে তাদেরকে কর্ডের মধ্যে রাখছি, বাকিদের অন্য জায়গায় রাখছি। এবার যাদের নোটোকর্ড আছে তাদের ভিতর আবার কারো, কারো নোটোকর্ড নষ্ট হয়ে যায় বা চেঞ্জ হয়ে যায়। আর কারো, কারো আবার মেরুদণ্ডে পরিণত হয়। তো যাদের মেরুদণ্ডে পরিণত হয় তারা মেরুদণ্ডী, আর যাদের হয় না তারা হচ্ছে অমেরুদণ্ডী। আবার দেখো ভাগ করলাম বৈশিষ্ট্যের ভিত্তিতে। আচ্ছা এরকম ভাগ করতে, করতে দেখো কি হচ্ছে? ১ম বার যখন আমি ভাগ করলাম তখন তৈরি হলো দেখো ২ টা রাজ্য। ওকে? তাহলে এটা হচ্ছে আমাদের রাজ্য ১ মনে করো এটা একটা রাজ্য, এটা হচ্ছে আরেকটা রাজ্য। তাহলে প্রাণী একটা রাজ্য, উদ্ভিদ একটা রাজ্য। এখন এই রাজ্যটাকে ভাগ করে, করে যে জিনিসগুলো পাইলাম তাদেরকে কইবো আমরা পর্ব। এই দেখো আমাদের পর্ব। ঠিক আছে? এদেরকে আবার ভাগ করলে যা আমরা পাবো তাদেরকে আমরা বলি শ্রেণী। শ্রেণীবিন্যাসের ভাগ অনুযায়ী তাদেরকে আমরা বলি শ্রেণী। ওকে? আচ্ছা শ্রেণীকে ভাগ করলে কি পাবো? শ্রেণীকে ভাগ করলে তারপর আসবে বর্গ। ঠিক আছে? এরকমভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। ভাই মাইন্ড কইরো না। আবার বলছি এটা বোঝানোর জন্য বলতেছি। তাহলে দেখো রাজ্য, পর্ব, শ্রেণী, বর্গ ডট, ডট, ডট চলতে থাকবে। আচ্ছা এখানে যদি জীবের সংখ্যাটা একটু খেয়াল করো, ভাই রাজ্য একটা রাজ্যে কতগুলো ছিল? এখানে ছিল ৪ লক্ষ। এই রাজ্যটাতে কতগুলো ছিল? ১৩ লক্ষ। ওকে ডান। তাহলে মনে করো আমরা এই প্রাণী রাজ্যটা নিয়ে কথা বলছি। ওকে তাহলে প্রাণী রাজ্যে কত ছিল? ১৩ লক্ষ। তাহলে আমরা এখানে একটু লিখে রাখি। এখানে ছিল কত? ১৩ লক্ষ জীব। ঠিক আছে? এটা হচ্ছে জীবের সংখ্যা, জীব সংখ্যা। আচ্ছা, তাহলে জীব সংখ্যা হচ্ছে ১৩ লক্ষ। আচ্ছা, এবার দেখো এর ভেতর যখন আমরা আবার পর্বতে গেলাম, তখন আবার দেখো অনেকগুলো ভাগে ভাগ হয়েছে। তার ভিতরে আমরা নটোকর যেকোনো একটা নিয়ে কথা বলব। জাস্ট একটা নিয়ে কথা বলব। তাহলে একটা পর্বে কত আছে? ৫ লক্ষ। সবচেয়ে বড় পর্বটা না? তাই আছে ৫ লক্ষ এখানে। তাহলে ৫ লক্ষ আছে। আচ্ছা, এবার তাহলে দেখো আমরা যদি তার শ্রেণীতে কথা বলি, তাহলে শ্রেণীর মধ্যে যেকোনো একটা নিব। ধরো আমি মেরুদণ্ডীটা নিলাম। তাহলে এই একটা নিলাম। এখানে আছে কত? ৩ লক্ষ। আচ্ছা ডান। তাহলে এখানে আছে ৩ লক্ষ। আচ্ছা, এরপর আমরা আছি বর্গতে। তাহলে ধরো কি যে এখানকার মধ্যে আমি স্তন্যপায়ীর কথা বললাম। ঠিক আছে? এই ৩ লক্ষ মিলে দেখা গেল কি যে এটা হচ্ছে ১,০০,০০০ মনে করো এটা ১,০০,০০০ দিলাম, এটা ১,০০,০০০ দিলাম। ওকে ডান? জাস্ট বুঝানোর স্বার্থে। ওকে তাহলে বর্গতে কতগুলো আছে? ১,০০,০০০। ওকে তার মানে কি? তার নিচে আস্তে, আস্তে ডাউন হতে থাকবে। দেখো ১৩ থেকে ৫, ৫ থেকে ৩, ৩ থেকে ১ তার মানে উপর থেকে আমরা নিচের দিকে যত যেতে থাকবো, কি হবে? জীবের সংখ্যা তত কমতে থাকবে। ওকে? যেমন দেখো, এই দেখো উপর থেকে যত নিচে যাচ্ছি আমাদের জীবের সংখ্যা কমছে। ১৩ থেকে ৫ লক্ষ হয়েছে, এখানে ৩ লক্ষ হয়েছে, ১ লক্ষ হয়েছে, আর ছোট হইতে থাকবে। এরকমভাবে কমতে থাকবে। তাহলে আমরা উপর থেকে যত নিচের দিকে যাবো, জীবের সংখ্যা তত কমতে থাকবে। তাহলে তোমাকে জিজ্ঞাসা যদি করি সবচেয়ে জীব কোথায় বেশি? obviously রাজ্যে সবচেয়ে জীব বেশি। সবচেয়ে জীব কোথায়? তাহলে প্রজাতিতে হচ্ছে জীব সবচেয়ে কম। এবার যদি বলি শ্রেণী আর বর্গ এই ২ টার মধ্যে কোনটার জীব সংখ্যা বেশি? ভাই যে উপরে থাকবে মানে আগে আসবে সে হচ্ছে বেশি। ঠিক আছে? যে আগে আসবে সে জীব সংখ্যা বেশি পাবে। ওকে তাহলে দেখো রাজ্য সবার আগে। তাহলে ওর সবচেয়ে জীব বেশি। তারপর পর্ব। তাহলে ওর হচ্ছে ২য় নাম্বারে। জীবের সংখ্যার দিক থেকে এই ৩ নাম্বার, এই হচ্ছে ৪ নাম্বার, এই হচ্ছে ৫ নাম্বার। তাহলে শ্রেণী আর বর্গের ভিতর জীব কোথায় বেশি? obviously শ্রেণীতে বেশি। ঠিক আছে? ওকে। আচ্ছা এবার আসো যদি বৈশিষ্ট্যের কথা বলি। যদি আমরা বৈশিষ্ট্যের কথা বলি তাহলে কেমন হবে? দেখো এখানে আমরা উদ্ভিদ আর প্রাণী ভাগ করছিলাম মাত্র কয়েকটা বৈশিষ্ট্যর উপর ভিত্তি করে। তো মনে করো এখানে বৈশিষ্ট্য কতগুলো আছে? বৈশিষ্ট্য মনে করো ২ টা বা ৩ টা আছে। আচ্ছা এখানে দেখো আবার আমরা নটোকর্ড যুক্ত করলাম। তার মানে এক্সট্রা আরো কিছু বৈশিষ্ট্য যুক্ত হইল। ওকে? নটোকর্ডের উপর ভিত্তি করে তাহলে মিনিমাম অন্তত একটা বৈশিষ্ট্য যুক্ত হলো। আবার দেখো এখানে আবার ভাগ করলাম কার উপর ভিত্তি করে? মেরুদণ্ডের উপর ভিত্তি কইরা। তাহলে আবার এক্সট্রা আরেকটা বৈশিষ্ট্য যুক্ত হইলো। ওকে এখানে দেখো আবার একটা বৈশিষ্ট্য যুক্ত হলো। তাহলে দেখো এখানে ছিল ২ টা যোগ ১ মোট হইল কয়? ৩ টা। এখানে আরেকটা বৈশিষ্ট্য যুক্ত হয়ে হলো ৪ টা। এখানে আরেকটা বৈশিষ্ট্য যুক্ত হয়ে হইল ৫ টা।
তার মানে উপর দিক থেকে আমি যত নিচের দিকে যাইতেছি, তত বেশি আমার বৈশিষ্ট্যের পরিমাণ বাড়তেছে। ঠিক আছে? তাহলে জীবের সংখ্যা কমে যাচ্ছে কিন্তু বৈশিষ্ট্যের পরিমাণ কি হচ্ছে? বাড়ছে। তাহলে আমরা কইতে পারি কি যে বৈশিষ্ট্যের পরিমাণ বাড়ছে। ঠিক আছে? তাহলে উপর থেকে নিচের দিকে কি হয়? জীব সংখ্যা কমে আর বৈশিষ্ট্যের পরিমাণ বাড়ে। ওকে। তো এই ব্যাপারটাই আমরা এখানে দেখিয়েছিলাম। দেখো কি যে এই যে জীব সংখ্যা রাজ্যতে সবচেয়ে বেশি, তারপর পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। মানে উপর দিকে এখানে সবচেয়ে বেশি, তারপরে হচ্ছে পর্ব, তারপরে হচ্ছে বর্গ। ঠিক আছে? কিন্তু বৈশিষ্ট্যের ক্ষেত্রে খেয়াল করো রাজ্যের বৈশিষ্ট্য সবচেয়ে কম, তারপর হচ্ছে তার চেয়ে বেশি হচ্ছে পর্ব, তার চেয়ে বেশি হচ্ছে শ্রেণী, তার চেয়ে বেশি হচ্ছে বর্গ, তার চেয়ে বেশি হচ্ছে গোত্র, তার চেয়ে বেশি হচ্ছে গণ, তার চেয়ে বেশি হচ্ছে প্রজাতি। তাহলে সবচেয়ে বেশি বৈশিষ্ট্য পাওয়া যায় প্রজাতিতে আর সবচেয়ে বেশি জীব পাওয়া যায় রাজ্যের ভিতর। আচ্ছা, তো এরপর আরেকটা এখানে টপিক আছে নাম হচ্ছে নেস্টেড হায়ারার্কি। আচ্ছা, নেস্টেড হায়ারার্কি বলতে ব্যাপারটা কি বোঝায়? তো এই জিনিসটাকে যদি আমরা সিম্পলি বোঝার চেষ্টা করি তো একদম খুব সহজেই এটা বোঝা সম্ভব। কিরকম ভাবে চিন্তা করুন তো আমরা আ ম্যাথ এবং হায়ার ম্যাথ বোথ সাবজেক্টে অ্যাকচুয়ালি সেম জিনিসটা রয়েছে। ম্যাথের ক্ষেত্রে ২ নাম্বার চ্যাপ্টার আর হায়ার ম্যাথ হলে সেখানে ১ নাম্বার চ্যাপ্টার। তো এখানে দেখো যে যদি আমরা একটা সেট বানাই নাম হচ্ছে ইউ বা সার্বিক সেট, এটাকে মনে করো বললাম ১, ২, ৩, ৪ ডট করতে 10 পর্যন্ত। এটা হচ্ছে আমাদের সার্বিক সেট। আচ্ছা, এখান থেকে আরেকটা সেট বানাইলাম নাম হচ্ছে এ সেট। আচ্ছা, তাহলে এবার কি হচ্ছে দেখো, এ সেট হচ্ছে ধরো 1, 2, 3 এতটুকু নিয়ে এ সেট বানাইছি। আচ্ছা, আরেকটা সেট বানাইলাম নাম হচ্ছে বি সেট। বি সেটও বানিয়েছি শুধুমাত্র 1 এবং 2। ওকে? আচ্ছা, এবার একটা প্রশ্ন করি দেখো, আমরা উপসেট বলে একটা কনসেপ্ট পড়েছিলাম। উপসেট। আচ্ছা, উপসেট বলতে কি বোঝায়? উপসেট মানে হচ্ছে যদি কোনো একটা সেট অন্য কোনো একটা সেটের উপাদান নিয়ে গঠিত হয়। যেমন চিন্তা করো এখানকার বি সেটটা এ সেটের উপাদান নিয়ে তৈরি হয়েছে। তাহলে বলা যাবে বি সেট হচ্ছে এ সেট এর উপসেট। আবার বি সেট দেখো ইউ সেটের উপাদান নিয়ে গঠিত হয়েছে। তাহলে বলা যায় বি হচ্ছে ইউ এরও উপাদান সেট, অর্থাৎ উপসেট। ওকে? আবার দেখো এই সেটটা ইউ সেটের উপাদান নিয়ে তৈরি হয়েছে। তাহলে এ হচ্ছে ইউ এর একটা উপসেট। ওকে? মোট কথা হচ্ছে যদি তুমি আমার উপাদান নিয়ে তৈরি হও, ঠিক আছে? মানে তোমার ধরো বইয়ের যে লিস্ট সেটা ধরো আমি দিয়েছি। আমার লাইব্রেরি থেকে গেছে। তাহলে তোমার বইয়ের লিস্টটা হচ্ছে আমার লাইব্রেরির উপসেট। মোট কথা হচ্ছে দেখো এইটা হচ্ছে মোট মেইন সেট, এটা হচ্ছে তার উপসেট, অর্থাৎ এইটার উপসেট হচ্ছে এই যে এটা, আবার এর উপসেট হচ্ছে এইটা। কেন? কারণ এর উপাদান নিয়ে বি তৈরি হয়েছে। আচ্ছা, অন্যভাবে বলা যায় যেহেতু তাহলে ইউ এরও উপাদান এখানে রয়েছে তাহলে এটা হচ্ছে ইউ এরও উপসেট। এখন সেম ব্যাপারটা দেখো, যখন আমরা বলছি রাজ্য, তারপর বলছি পর্ব, তারপর বলছি শ্রেণী। তো আমরা যখন ওকে দেখছিলাম টোটাল ছিল ১৭ লক্ষ। সেখান থেকে ধরো অ্যানিমেলিয়া যে রাজ্যটা অর্থাৎ প্রাণী সেখানে গেল কত? ১৩ লক্ষ। ওকে, এই ১৭ লক্ষ থেকে কিন্তু এই ১৩ লক্ষ আসলো। ঠিক আছে? আচ্ছা, এবার এই ১৩ লক্ষ যখন ভাগ হয়ে গেল, যে পর্ব তৈরি হলো, ধরো আমি করডাটা পর্বের কথা বলছি। ধরো ওখানে আমরা বলছিলাম ৯ লক্ষ ছিল। ঠিক আছে? তাহলে মনে করো এখানে ৯ লক্ষ জীব আসলো। তাহলে এটা কোত্থেকে আসছে ভাই? এই ১৩ লক্ষের ভিতর ৯ লক্ষ আছে এখানে। ঠিক আছে? তার মানে দেখো তো রাজ্যের কিছু উপাদান বা কিছু প্রজাতি নিয়ে তৈরি হয়েছে কি পর্ব। তাহলে বলা যায় কিনা পর্ব হচ্ছে রাজ্যের উপসেট। ওকে? সেম কথা বলা যায় ভাই পর্বের উপাদান নিয়ে তৈরি হবে শ্রেণী। তাহলে পর্বের একটা উপসেট হচ্ছে শ্রেণী। ওকে? আবার শ্রেণীর উপসেট হবে কে? শ্রেণীর উপসেট হবে বর্গ। বর্গের উপসেট কে হবে? গোত্র। গোত্রের উপসেট কে হবে? গণ। আর গণের উপসেট কে হবে? প্রজাতি। বুঝে গেছে? তার মানে ব্যাপারটা কি দাঁড়ালো ভাই? খুবই সিম্পলি ভাবে বলি, এই যে দেখো রাজ্যের উপসেট পর্ব, পর্বের উপসেট শ্রেণী, শ্রেণীর উপসেট বর্গ, বর্গের উপসেট গোত্র, গোত্রের উপসেট গণ, গণের উপসেট প্রজাতি। আবার বলা যায় রাজ্যের উপসেট রাজ্যের নিচে যারা আছে তারা সবাই। পর্বের উপসেট পর্বের নিচে যারা আছে তারা সবাই। শ্রেণীর উপসেট শ্রেণীর নিচে যারা আছে তারা সবাই। বর্গের উপসেট বর্গের নিচে যারা আছে তারা সবাই। ওকে? এখন কখন কোনটা ব্যবহার করব? যদি আমার কোশ্চেনটা এরকমভাবে হয়, এই যে ধরো বলল কি যে বর্গের উপসেট কোনটি? বর্গের উপসেট কোনটি? এভাবে কোশ্চেনটা করল। তারপর এরকমভাবে অপশন দিল কি যে ক, খ, গ এবং ঘ। এরকমভাবে একটা বিছারিত বলল। ঠিক আছে? এখানে মনে করো বলছে রাজ্য, এখানে মনে করো লিখেছে গোত্র, এখানে লিখছে গণ, আর এখানে লিখছে শ্রেণী। ওকে?
যদি এরকমভাবে জাস্ট একটা বাছাই করতে বলে, সেই ক্ষেত্রে যেটা করবা সেটা হচ্ছে বর্গের মানে যেটা বলছে এর ঠিক নিচেরটা হবে উপসেট। তাহলে দেখো বর্গের ঠিক নিচেরটা কে? গোত্র। তাহলে এইটা হলো অ্যান্সার। তাহলে বর্গের ঠিক উপসেট কে? গোত্র। কিন্তু যদি এমনটা হতো কি যে এরকমভাবে না দিয়ে এই জিনিসটাই এরকমভাবে দেখিয়েছে, বহুপদী করেছে। ঠিক আছে? তাহলে কিন্তু আমরা গোত্র এবং গণ দুটোকেই নিতে পারতাম। কেন? কারণ দেখো বর্গের নিচে যারা আছে তারা সবাই কিন্তু অ্যাকচুয়ালি বর্গেরই উপসেট। ঠিক আছে? বর্গের এক্সাক্ট উপসেট হচ্ছে গোত্র, গোত্রের উপসেট গণ, তার মানে বর্গের উপসেটও গণ। ওকে? তো এই হচ্ছে এখানকার কথাবার্তা। ও আরেকটা কথা বলা হয়নি সেটা হচ্ছে দেখো এই যে আমরা সেট উপসেট আকারে এই ধাপগুলোকে প্রকাশ করতেছি সেট উপসেট আকারে। এই প্রকাশ করার পদ্ধতিটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। অর্থাৎ শ্রেণীবিন্যাসের এই ধাপগুলোকে মানে এই যে ধাপগুলোকে সেট উপসেট আকারে প্রকাশ করার পদ্ধতিটার নামই হচ্ছে নেস্টেড হায়ারার্কি। এখানে দেখো নেস্টেড হায়ারার্কি সম্পর্কে বেশ কিছু তথ্য দেয়া আছে। অ্যাকচুয়ালি এই যে নেস্টেড হায়ারার্কি এটা ২ রকম ভাবে আসতে পারে। একটা হচ্ছে ক নম্বর প্রশ্নে এই যে নেস্টেড হায়ারার্কি কাকে বলে? আরেকটা হচ্ছে খ নম্বর প্রশ্নে নেস্টেড হায়ারার্কি বলতে কি বোঝো? তো যেটাই আসুক না কেন দুটোই এখান থেকে অ্যান্সার করতে পারবা। যদি ক নম্বর প্রশ্ন আসে তখন এভাবে লিখবা যে শ্রেণীবিন্যাসের বিভিন্ন ধাপকে সেট উপসেট আকারে প্রকাশ করার পদ্ধতিকে নেস্টেড হায়ারার্কি বলে। জাস্ট এতটুকু দিয়ে থেমে যাবা। কিন্তু যদি খ নম্বর প্রশ্ন আসে তাহলে পুরো অংশটুকু লিখে ফেলবা। যে ১ম এ হচ্ছে ক নাম্বারে ওর সংজ্ঞাটা দিয়ে দিলা। আর এরপর হচ্ছে দেখো এই শ্রেণীর ৭ টা ধাপ আছে তাদের নাম বলবা। তারপর এগুলোকে উপরের ধাপগুলো একটা সেট এবং তার নিচের ধাপগুলোকে তার উপসেট হিসাবে চিন্তা করা হয়। এই যে ব্যাপারটা অর্থাৎ রাজ্যের উপসেট হচ্ছে পর্ব, পর্বের উপসেট হচ্ছে শ্রেণী, শ্রেণীর উপসেট হচ্ছে বর্গ। এই ব্যাপারটা বা এই পদ্ধতিটাকে বলা হয় নেস্টেড হায়ারার্কি। আচ্ছা, এই অংশের লাস্ট টপিক নাম হচ্ছে মানুষের শ্রেণীবিন্যাস। এটা অ্যাকচুয়ালি একটা ATM টাইপের বিষয়। ATM আচ্ছা ATM বলতে কি বোঝাচ্ছি? একটানা মুখস্থ। ঠিক আছে? ATM ফর্ম একটানা মুখস্থ। এখানে একটানা মুখস্থ করে ফেলতে হবে সবকিছু। ওকে, যেমন দেখো এটা হচ্ছে জগৎ বা রাজ্য হচ্ছে কি অ্যানিমেলিয়া। কারণ আমরা অ্যানিমেল, আমরা প্রাণী। কেন আমরা? সো এইটার কারণ হচ্ছে আমাদের সুকেন্দ্রিক কোষ বিশিষ্ট বহুকোষী, পরভোজী আমরা জটিল টিস্যুতন্ত্র বিদ্যমান। এই সমস্ত কারণে আমরা অ্যানিমেলিয়া কিংডমের অন্তর্ভুক্ত। আমাদের ফাইলেম হচ্ছে করডাটা। আর করডাটা কেন? কারণ ওই যে বলছিলাম জীবনের কোনো একটা অংশে নটোকর্ড থাকে। এইজন্য হচ্ছে আমরা করডাটা। ওকে, শুধু কি আমরাই করডাটা? না। আমরা শুধু করডাটা না, যাদেরই মেরুদণ্ড আছে তারা সবাই হচ্ছে করডাটা ভাই। ঠিক আছে? যেমন এখানে বেশ কিছু উদাহরণ দিয়েছি। কেন? আসলে এটা MCQ প্রশ্নে আসছিল বইলে এবং উদাহরণ দিতে হয়েছে। ওকে? যেমন হচ্ছে ইলিশ মাছ হচ্ছে করডাটার অন্তর্ভুক্ত, সিংহ, বাঘ, পাখি সকল মেরুদণ্ডী অর্থাৎ কুমির-টুমির সবাই হচ্ছে করডাটার অন্তর্ভুক্ত। আমাদের শ্রেণী হচ্ছে ম্যামালিয়া। তো এরকমভাবে মনে রাখতে পারো কি যে মাম্মা বুকে লইয়া দুধ খাওয়াই এইজন্য আমরা মামালিয়া। ঠিক আছে? আচ্ছা এরপর হচ্ছে আমাদের প্রাইমেট অর্ডার। ওকে, তো প্রাইমেট কেন আমরা প্রাইমেটে হাত দিয়ে যেকোনো জিনিস ধরতে পারি আরকি। আঁকড়ে ধরার উপযোগী হাত এবং ঘ্রাণ। ওকে? তো এই ২ টা জিনিসের জন্য আমাদের আ হচ্ছে প্রাইমেট। অর্থাৎ আঁকড়ে ধরার উপযোগী হচ্ছে হাত রয়েছে এবং আমাদের ঘ্রাণ অপেক্ষা দৃষ্টিশক্তি মানে দেখার ক্ষমতা বেশি। ওকে, এরপর হচ্ছে গোত্র। গোত্র হচ্ছে হোমিনিডাই। আ এটা হচ্ছে সিম্পাঞ্জি, গরিলা, বানর ইত্যাদির সাথে আমাদের মিল রয়েছে। যার জন্য আমাদের এই গোত্রটা করা হয়েছে। এরপর হচ্ছে জেনাস বা গণ। গণ হচ্ছে আমাদের দেখো দেহের অনুপাতে মস্তিষ্কের আকারটা বড় এবং এটা কিন্তু পরীক্ষায় কয়েকবার আসছে, হ্যাঁ? এটা একটু ভালো করে মনে রাখবা। তো দেহের অনুপাতে আমাদের মস্তিষ্কের আকারটা অনেক বড় এবং খাড়াভাবে আমরা ২ পায়ে হাঁটতে পারি বলে এটা হচ্ছে হোমো। আর হোমোদের মধ্যে আমরা হচ্ছে স্যাপিয়েন্স। স্যাপিয়েন্স হওয়ার এখানে কারণ দেওয়া আছে কি যে আমরা বুদ্ধিবৃত্তিকভাবে সবচেয়ে উন্নত এইটার জন্য মূলত আমাদের স্যাপিয়েন্স বলা হয়। তো এই হচ্ছে আমাদের পুরো টপিক গুলা। এই পার্টে আর কোনো কিছু নাই। সো তোমরা এখন তাহলে এইটুকু ভালো করে পড়ো। পড়ার পর যেটা করবা সেটা হচ্ছে এখানে আসবা। এসে এই যে আ বিগত বছরের এমসিকিউ গুলো দেয়া আছে এবং কিছু এমসিকিউ দেয়া আছে এগুলো সলভ করবা। যদি কোনো অসুবিধা হয় পুনরায় আবার পড়বা। বুঝতে হবে যে অসুবিধা হচ্ছে মানেই হচ্ছে তোমার ঠিকঠাক পড়া হয়নি। ওকে, তারপর এই যে কিউআর কোডটা এটা স্ক্যান করবা। স্ক্যান করলে তোমার একটা পরীক্ষা আসবে। যাতে এই চ্যাপ্টার মানে পার্টের উপর পরীক্ষা দিতে পারো। তাহলে দেখো তুমি পড়াশোনা করলা, প্র্যাকটিস করলা, আবার সেটা পরীক্ষাও দিয়ে ফেললা। সাথে রেজাল্টও পেয়ে গেলা। তাহলেই তুমি অ্যাকুরেটলি বুঝতে পারবা তোমার পড়াশোনা কতদূর হয়েছে। ওকে, তো ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।